মার্বেলের মেঝেতে ঠং করে কিছু ভারী জিনিস পড়ার শব্দ শুনে চমকে উঠলাম। বাইরে বেরিয়ে এলাম শব্দের উৎপত্তি সন্ধানে। দেখলাম আমার স্বামীও আমার সাথে সাথেই বেরিয়ে এসেছেন, কিন্তু বাইরে বেরিয়ে কাউকে দেখলাম না। গোটা দোতলার বারান্দা এ মাথা থেকে ও মাথা সম্পূর্ণ খা খা করছে, কেউ কোথাও নেই। তবে শুধুমাত্র দোতলাই নয়, গোটা বাড়িটাই যেন বড্ড বেশি ফাঁকা, জনমানবহীন। একটা এত বড় গ্রামের জমিদারের বিয়ে, অথচ তার বাড়ি দেখে তা বোঝার উপায় নেই। না বাড়িতে বিশেষ কোনো সাজগোজের লক্ষণ আছে, না বাড়িতে লোকসমাগম আছে। হয়তো ইতিপূর্বে বিয়ের আয়োজনের সাথে সাথে যে বেদনাদায়ক ঘটনাগুলো এ বাড়িতে ঘটে গেছে তা আর কেউ স্মরণ করতে চায় না। সে কারণেই হয়তো এত নির্লিপ্ততা। কিন্তু তাহলেও এত বড় একটা বাড়িতে মানুষ মাত্র হাতে গোনা কয়জন? বাড়ির কোনো দাস দাসীও আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। আনমনে দাঁড়িয়ে এইসব ভাবছি, হঠাৎ স্বামীর মুখে নিজের নাম শুনে পেছনে ফিরলাম। দেখি উনি হাতে করে একটা দামি ঢাকাই শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি মাথা নিচু করে ওনার দিকে এগিয়ে গেলে আমার হাতে কাপড়টা ধরিয়ে দিয়ে বললেন, স্নান সেরে এটা পরে নিও। আমি মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানালাম। মনে হলো এতে উনি বেশ খুশিই হয়েছেন। এরপর আমাকে দোতলার কলঘরে নিয়ে গেলেন। আজীবন পুকুরে স্নান করা আমি এত বড় স্নানঘর জীবনে দেখিনি। সোনালী বর্ণের কল হতে জল পড়ে সাদা বিরাট চৌবাচ্চাটা ভরে গেল। উনি দেখলাম দেয়ালের কুলঙ্কিতে রাখা রঙিন বোতলের আতর ঢেলে দিলেন। একটা অদ্ভুত মিষ্টি গন্ধে পুরো স্নানঘর ভরে গেল। আমাকে স্নান সেরে নিতে বলে উনি বেরিয়ে গেলেন। আমার কিন্তু তখন স্নান করার থেকেও বেশি এই অতিকায় স্নানঘর ও তার প্রতিটি জিনিস দেখার কৌতূহল ও আগ্রহ বেশি। আর তাই গায়ের থেকে সব ভারী গয়না আর সোনার কারুকাজম করা মহা মূল্যবান বেনারসিটা খুলে দরজার পাশের মার্বেলের টেবিলটায় রেখে দিলাম। ঘুরে ঘুরে দেখতে লাগলাম স্নানঘরের প্রত্যেকটা জিনিস। গরিবের ঘরের অনাথ মেয়ে আমি। এত বৈভব কখনো চোখে তো দেখা দূরের কথা, কল্পনাতেও আসেনি। কিন্তু সত্যি বলতে কি, এসব সাময়িক ঠিক আছে, কিন্তু এই চার দেয়ালের মধ্যে এত সম্পদ প্রাচুর্যের ভেতরে থাকতে হবে মনে করে আমার দম বন্ধ হতে লাগলো। ভালোই তো ছিলাম ওই গরিবের কুড়েতে। বৈভব না থাকলেও একটা শান্তি ছিল, প্রকৃতির সান্নিধ্যে এক অন্য ভালো লাগা ছিল। কেন যে বিধাতা হঠাৎ আমাকে রাজরানী বানানোর সিদ্ধান্ত নিলেন কে জানে। এই বাড়িতে সব ঠিক থেকেও যেন কিছুই ঠিক নেই। এই সমস্ত সম্পদ আর অর্থের আড়ালে যেন কোনো এক কালো সত্য লুকিয়ে আছে সযত্নে, যা সুযোগ পেলেই হিংস্র সাপদের মতো বেরিয়ে এসে নিজের স্বরূপ দেখাবে। নিজের মনেই কথাগুলো ভাবছিলাম আর ঘুরে ঘুরে গোটা স্নানঘরটা দেখছিলাম। হঠাৎ এক কোণায় এসে থমকে দাঁড়ালাম। ভয়ে আমি কোনো কালেই বিশেষ পাই না, কিন্তু এমনভাবে এরকম জায়গায় বিটঘুটে এক মূর্তি দেখেও আমিও বেশ চমকে উঠলাম। ঠিক এই বাড়িতে ঢোকার মুখে মূল ফটকের সামনে যে দুটো কিম্ভূতকিমাকার গড়নের মূর্তি দেখেছিলাম, সেই রকমের একটা মূর্তি এই স্নানঘরের দক্ষিণ দেয়ালে ঘেঁষে রাখা। তবে এই মূর্তিটি বসা নয়, বরং দাঁড়ানো। তার ডান হাতে একটা ত্রিশূলের মতো কিছু ধরা। এই মূর্তিটিও নগ্ন আর লেজ বিশিষ্ট, মাথাটা ছাগল আর কুকুরের মিশেলে তৈরি, কিন্তু দেহের গড়ন অতি আকর্ষণীয়। আর চোখ দুটো একদম জীবিত প্রাণীর মতো, যেন সে চোখ আমাকেই দেখে চলেছে। খেয়াল হলো আমার শরীরে কোনো শাড়ি নেই, কেবল পেটিকোট আর ব্লাউজ। কেমন একটা অস্বস্তি হতে লাগলো। তারপরে মনে হলো, আরে এটা তো কেবল মূর্তি মাত্র, এ কি দেখলো না দেখলো তাতে কি যায় আসে।
আর বেশি কিছু না ভেবে তাই স্নান সেরে নিয়ে শুকনো কাপড় পরে বেরিয়ে এলাম। নিজের ঘরে ফেরার পথে সিঁড়ির মুখে মনে হলো কারো চাপা কণ্ঠে কথা বলার আওয়াজ শুনলাম। একটু এগিয়ে যেতেই বুঝলাম কোনো বয়স্ক মহিলার কণ্ঠ এটা, আর তার সম্পূর্ণ বক্তব্য বাড়ির নতুন বউ, মানে আমাকে নিয়ে। অন্যের কথা লুকিয়ে চুরিয়ে শোনা আমার কোনো কালেরই অভ্যাস না। এখনো তো শোনার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করি, ঘরে যেতে হলে যে ওই সিঁড়ির কাছ দিয়েই যেতে হবে। আর তাই সামান্য হলেও কিছু কথা কানে এলো। সেই বয়স্ক মহিলা খুব ক্ষুণ্ণ স্বরে কাউকে বলছেন, এ কাকে বিয়ে করে এনেছিস তুই? ও কে তুই জানিস? এ বংশটা পুরো শেষ করে দিবে ওই মেয়ে। আর কিছু শুনলাম না, চুপচাপ নিজের ঘরে চলে এলাম। নিজের সম্পর্কে অমন কথা শুনে যে মনটা খুব খারাপ হয়ে গেল তা বলাই বাহুল্য। শুধু আমি কেন, প্রথম দিন স্বামীর গৃহে পা রেখে যদি কোনো মেয়েকে নিজের সম্বন্ধে এমন কথা শুনতে হয় তাহলে মন খারাপ হওয়াই তো স্বাভাবিক। খুব অভিমান হলো স্বামীর উপর। কেন যে উনি আমার মতো এত নগণ্য একটা মেয়েকে বিয়ে করে এনে এই বিশাল বংশের কুলবধূ করতে গেলেন তাই উনি জানেন। কিন্তু এখন তো আর কিছু করার নেই, যা হবার তা তো হয়েই গেছে। এখন এই বিরাট প্রাসাদের ভেতরে দামি গয়না আর শাড়ির বাঁধনে আবদ্ধ হয়ে আমাকে থাকতে হবে আমৃত্য, ঠিক খাঁচায় আবদ্ধ পাখির মতো। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে।